হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ২য় অধ্যায় ভেক্টর এবং দশম অধ্যায়ে আমরা গ্যাসের আদর্শ গ্যাসের গতিশক্তি নিয়ে আলোচনা করব। তো এই ২ টা অধ্যায় থেকে ২ টা সিকিউ ইনশাআল্লাহ আসবে বলে আশা করি। তোমরা একটু ভালোভাবে দেখলা এখান থেকে পারবা। ওকে? এখান থেকে যে ম্যাথগুলো আসার সম্ভাবনা আছে সবচেয়ে বেশি আছে যে নদী নৌকার অঙ্ক। অর্থাৎ অ্যা নদী থাকবে, নৌকা থাকবে, এখানে বেগ দেওয়া থাকবে। তো এখান থেকে সোজাসুজি অর্থাৎ সর্বনিম্ন পথে অথবা সর্বনিম্ন সময়ে নদীপথ পারাপার। এবং এখান থেকে আরো আমাদের যে ম্যাথগুলো আছে যেমন ডাইভারজেন্স, কাল্ক, লম্ব দিকে একক ভেক্টর, লম্ব দিকে ভেক্টর। তারপরে আমাদের আছে যে মানে মূলত আ গাড়ির কাঁচ ভিজবে না অর্থাৎ আপেক্ষিক বেগ। এই ম্যাথগুলো এখানে আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। একটু ভালোভাবে দেখলে তোমরা পারবা বলে আশা করি। ওকে? দেখো এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে, এই কোশ্চেনটা বলা আছে যে পি বিন্দু থেকে আ নদ নৌকা চালিয়ে নদীর অপর পারে যাচ্ছে। অর্থাৎ এইখান থেকে যাত্রা শুরু করছিল। এখন বলছে যে আ সে পিএস বরাবর ৫ কিলোমিটার বেগে নৌকা চালিয়ে নদীর অপর পার এম বিন্দুতে পৌঁছায়। অর্থাৎ পিএস বরাবর গেছে কিন্তু পৌঁছাইছে কোথায় আমাদের? এই এম বিন্দুতে। অর্থাৎ এখান থেকে আমাদের এই এম বিন্দুতে যা পৌঁছাইছে। অর্থাৎ আমরা যদি টান দেই তাহলে এইটুকু হবে আমাদের এম। অর্থাৎ এটা ছিল এরকম নৌকা। তাহলে এইটা আমাদের যদি এম বিন্দু হয় তার মানে আমাদের এরকম ভাবে যা পৌঁছাইছে। এখানে যায় আমাদের এম বিন্দুতে পৌঁছায়। তো এখন বলা হয়েছে কি যে আ হয়ে গেল হ্যাঁ, এম বিন্দুতে পৌঁছেছে এবং বলা হয়েছে নদীর প্রস্থ অর্থাৎ ডি এর মান দেওয়া আছে আমাদের কত? নদীর প্রস্থকে আমরা ডি দ্বারা প্রকাশ করব। ডি এর মান দেওয়া আছে ২ কিলোমিটার। দেন দেওয়া আছে কি আ পিএস বরাবর নৌকা চালিয়ে অর্থাৎ নৌকার যে বেগ, নৌকার বেগটাকে আমরা ইউ ধরবো। একটা ভি ধরলাম। ভি হচ্ছে নৌকার বেগ আর এটা প্রস্থ। তাহলে ভি দেওয়া আছে কত আমাদের? ৫ কিলোমিটার পার আওয়ার এবং ইউ এটা হচ্ছে আমাদের তাহলে এটা হচ্ছে আমাদের নৌকা, নৌকার বেগ আর এটা হচ্ছে গিয়ে নদীর বেগ, স্রোতের বেগ, স্রোতের বেগ। ওকে। স্রোতের বেগ দেওয়া আছে কত আমাদের এখানে? স্রোতের বেগ দেওয়া আছে ৩ কিলোমিটার পার আওয়ার। তারপরে বলা হয়েছে কি যে দেখো যে কিউ এম অর্থাৎ এই যে কিউ থেকে এম এই দূরত্বটা নির্ণয় করতে হবে। অর্থাৎ কিউ থেকে এম পর্যন্ত যে দূরত্ব সেটা কতটুকু হবে? দেখো আমাদের এইটুকু যদি নির্ণয় করতে চাই, যেহেতু আমাদের কত আলফা সমান এখানে আমাদের আছে ১০০ ডিগ্রি। আলফা সমান দেওয়া আছে ১০০ ডিগ্রি। তো আলফা সমান যদি আমাদের ১০০ ডিগ্রি দেওয়া থাকে তাহলে আমরা অবশ্যই কি এখান থেকে এইখানে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দিচ্ছে আমরা এটা বের করতে পারবো। অর্থাৎ এটা আমরা থিটা ধরলাম। তাহলে এটা যদি থিটা ধরি তার মানে আমাদের আলফার মান ১০০ ডিগ্রি আর থিটার মানটা আমরা বের করলে এখান থেকে আমরা ৯০ ডিগ্রি থেকে থিটা বাদ দিলে কত এটুকু পেয়ে যাবো। আমাদের দৈর্ঘ্য অর্থাৎ নদীর প্রস্থ জানা আছে। তাহলে এখান থেকে আমরা ট্যান থিটা মান বসিয়ে এখান থেকে আমরা ওয়ে কিউএম এর দূরত্ব সহজে নির্ণয় করতে পারবো। ওকে? তাহলে আমরা প্রথমে থিটার মানটা বের করি। ওকে? তাহলে এটা আমাদের ভি, এটা হবে ইউ, এটা আমাদের ডি। ওকে? আমরা ট্যান থিটা সমান ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের থিটা যে মানটা হবে সেই মানটা আসবে তোমাদের ৬৩.59 এত ডিগ্রি। তাহলে এইখান থেকে থিটার মান পাইলাম এতটুকু। তাহলে আমরা এইটুকু যদি আরেকটা কোণ ধরি অর্থাৎ ফাই, এটা যদি আমরা ফাই ধরি তাহলে ফাই এর মান কত হবে? 90 মাইনাস, তাহলে ফাই ইজ ইকুয়াল টু 90 মাইনাস ৬৩.59। তাহলে এখান থেকে তোমাদের যে কোণটা আসবে ২৩.৪১ ডিগ্রি। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে আমাদের ডি জানা আছে তাহলে কিউএম ট্যান থিটা, তাহলে ট্যান ফাই ইজ ইকুয়াল টু 41 ইজ ইকুয়াল টু
তাহলে লম্ব লম্ব আমাদের কত আছে? লম্ব আছে কিউএম, এবং যেটা আমাদের নদীর প্রস্থ আছে 2 কিলোমিটার। তাহলে আমাদের কিউএম আসবে কত? কিউএম ইজ ইকুয়াল টু, তাহলে ক্রস গুণ করে দাও। তাহলে ক্রস গুণ করলে তোমাদের যে মানটা আসবে 866 এত মিটার, এই তোমাদের অ্যান্সার। অর্থাৎ কিউএম এর দূরত্বটা হবে 866 মিটার। দেখো, তারপরে বলা হয়েছে কি যে, বলছে পিএস বরাবর নৌকা চালিয়ে কিউ বিন্দুতে পৌঁছাতে সময় লাগে, পৌঁছার সময়, অর্থাৎ পিএস বরাবর রওনা দিয়েছে, এম বিন্দুতে পৌঁছাইছে, এখানে একটা সময় লাগবে, সেটা ধরি আমরা T1। এবং বলা হয়েছে যে পি থেকে সৌথিন অর্থাৎ সৌথ নাই, তাহলে সেই ক্ষেত্রে বলছে যে পি থেকে কিউ বিন্দুতে পৌঁছালো, তাহলে সেই ক্ষেত্রে কত সময় লাগবে, এই দুটা সময়ের মধ্যে বলছে কে পার্থক্য নির্ণয় করতে হবে। ওকে, দেখো, তাহলে একবার আমাদের কি করতে হবে যে এই নৌকা ছিল, এখান থেকে রওনা দিয়ে এখানে আমাদের এম বিন্দুতে পৌঁছালো, তাহলে এইখানে রওনা দিয়ে পৌঁছালো, এখানে একটা সময় লাগবে, সেটা হচ্ছে গিয়ে T1। তাহলে T1 সময় লাগলে আমাদের এখানে যেহেতু কত আলফা এটা, তাহলে T1 ইজ ইকুয়াল টু T1 ইজ ইকুয়াল টু কি হবে? ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এটা তোমাদের একটা আলফা কোণে রওনা দিলে পরে সময় নির্ণয়ের জন্য সূত্র। তাহলে ডি কত ছিল আমাদের? ডি ছিল 2 কিলোমিটার। তাহলে 2, স্রোতের বেগ ছিল 5, তাহলে ভি সাইন কত ডিগ্রি? 100 ডিগ্রি। তো এইখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো আমরা? 24.35 মিনিট, এত মিনিট। ওকে, দেন বলা হয়েছে যে এই বিন্দু থেকে, অর্থাৎ এই পি বিন্দু থেকে কিউ বিন্দুতে সৌথিন ভাবে যাচ্ছে, তার মানে কি সোজাসুজি? তাহলে সোজাসুজি যদি যায় তাহলে আলফার মান কত হবে? 90 ডিগ্রি। তখন অর্থাৎ তখন সময় হবে কত? ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। আলফার মান তখন এখন কত? 90 ডিগ্রি, অর্থাৎ ভি সাইন 90 ডিগ্রি। তাহলে 2/5, অর্থাৎ এখন আমাদের যে সময়টা আসবে এটা হবে তোমার 24 মিনিট। 24 মিনিট। তাহলে দেখো, আগেরটার ক্ষেত্রে যে সময় লাগছিল এটা কত? 24.35 মিনিট। আর এখানে লাগছে কত? 24 মিনিট। এখন বলছে যে এই দুইটার পার্থক্য কত হবে? তাহলে পার্থক্য বের করো। তাহলে পার্থক্য 24.35 মাইনাস 24, তাহলে কত হবে? 0.35। এটা হচ্ছে আমাদের মিনিটে, তাহলে আমরা এটাকে কি করবো? সেকেন্ডে কনভার্ট করি। সেকেন্ডে কনভার্ট করলে 21 সেকেন্ড, এটাই বলা হয়েছে। অর্থাৎ যদি ভাবে যায় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? অর্থাৎ লম্ব বরাবর, তাহলে সময় কম লাগবে। আর একটা আলফা কোণে রওনা দিলে সেই ক্ষেত্রে সময় লাগবে বেশি। ওকে, দেন পরের কোশ্চেন দেওয়া আছে যে দুটি ভেক্টর দেওয়া আছে, একটি ভেক্টর এ and একটি ভেক্টর বি, এবং একটি ক্ষেত্র দেওয়া আছে, ভেক্টর ক্ষেত্র, কারণ এখানে ক্যাপ আছে, তার মানে এটা ভেক্টর ক্ষেত্র। তারপরে বলা হয়েছে কি যে এ ও বি এর লম্ব তলের লম্ব একক ভেক্টর নির্ণয় করো। তো লম্ব দিকে এখানে একক ভেক্টর হবে, লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো। কোশ্চেন এরকমই আসবে যে তোমাদের লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো। লম্ব দিকে একক ভেক্টর যে নির্ণয় করো, এটার জন্য তোমাদের আহ, সূত্র পড়তে হবে। এটা মূলত যে এটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস
যে ভেক্টরটা থাকবে এই ভেক্টর আর ওই ভেক্টরে কি হবে, মান হবে। তাহলে এখানে যেহেতু আমাদের এ ও বি দুইটা লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করতে হবে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা ওকে, আমরা এটার গুণফলকে এক জায়গায় ধরে নিতে পারি। তাহলে ধরি আমাদের যে ডি ইজ ইকুয়াল টু এ ক্রস বি। তো ডি ইজ ইকুয়াল টু যদি এ ক্রস বি হয়, তাহলে আমাদের এখানে ক্রস ভেক্টর বের করতে হবে। তো ক্রস ভেক্টরের সূত্র কি, আই জে কে। আই জে কে যদি থাকে তাহলে এখানে আমাদের মানগুলো লিখতে হবে, 3 প্রথম ভেক্টর 4 মাইনাস 1, দেন কত হবে 1 মাইনাস 1, এখানে হবে 6। ওকে, তারপরে আমাদের কত হবে আই ইন্টু, তাহলে এ লাইন বাদ, তাহলে 4 × 24, তাহলে এখানে ক্যালকুলেশন করো, 24 24, দেন এখানে আছে মাইনাস মাইনাস প্লাস, আবার একটা মাইনাস থাকবে, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এখান থেকে যদি মাইনাস হয়ে যায় তাহলে কত থাকবে 1, দেন মাইনাস জে, তাহলে 318, তারপরে কত হবে প্লাস 1 প্লাস কে, অবশ্যই এগুলো দিবা, প্লাস কে, তারপরে কত হবে আহ, তাহলে এই -3, তাহলে -4। ওকে, তাহলে আমাদের কত হবে লাস্টে, লাস্টে হবে আমাদের 23i মাইনাস 23i মাইনাস, তাহলে এখানে কত হবে 19 জে, তারপরে এখানে মাইনাস আমাদের কত হবে 7। এটা হলো আমাদের লম্ব এক লম্ব দিকে ভেক্টর। এখন যেহেতু লম্ব দিকে একক ভেক্টর যদি হয় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, এটার মান বের করতে হবে। তো এটার মান বের করতে যদি চাই তাহলে কি করতে হবে, √23² প্লাস -19² প্লাস -7²। দেন এখানে কি করবা, যে এই যে ভেক্টরটা আছে ডিভাইডেড বাই এটার মান বসিয়ে দিবে, তাহলে এটা হোমওয়ার্ক। দেন বলা হয়েছে কি যে যে এত একটা বিন্দু আছে, এখন বিন্দুতে বলছে যে সি বিন্দু তে ভেক্টরটি মানে সিতে যে ভেক্টর ক্ষেত্রটি ছিল এটা তরলের উৎস হিসেবে কাজ করবে কিনা। তো উৎস হিসেবে কাজ করবে না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ডাইভারজেন্স বের করতে হবে। ডাইভারজেন্সের মান যদি কি হয়, আহ, শূন্য থেকে অর্থাৎ বড় হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, উৎস হিসেবে কাজ করবে, আর যদি শূন্য থেকে ছোট হয় তাহলে সেটা গ্রাহক হিসেবে কাজ করবে। তো এটা আমরা বের করি তাহলে। তাহলে এখান থেকে আমাদের সি যেটা দেওয়া আছে কত, সি ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার ওয়াই জেড আই ওয়াই স্কোয়ার জেড জে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কে ক্যাপ। ওকে, তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, ডাইভারজেন্স সি, অর্থাৎ ডিআইভি সি ভেক্টর। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, ইন্টু সি ভেক্টর, তাহলে আমাদের কত আসবে, ডাইভারজেন্সের আই ডেল ডিভাইডেড বাই ডেল, প্রথমেটা কি হবে এক্স প্লাস জে ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই প্লাস কে ডেল ডিভাইডেড বাই ডেল জেড। দেন সি এর মানটা বসায় দেবো। তো সি এর মান কত ছিল, 2x² ওয়াই জেড আই প্লাস ওয়াই স্কোয়ার জেড জে প্লাস x² ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কে ক্যাপ। তো ক্যাপগুলো একটু নিজেরা দিও। তো এখান থেকে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে গুণ করলে কত হবে, এক্স এর সাথে এটা আসবে, ওয়াই এর সাথে এটা যাবে, জেড এর সাথে এটা যাবে, এটা করে দাও।
তারপরে তাহলে আমরা এক লাইন স্কিপ যদি করি তাহলে 4 x y z, যেহেতু ডট গুণফল আই গুণ করলে কত হবে 1 হবে, তো এগুলো আমরা লিখলাম না, প্লাস 2y z প্লাস 2x² y² z। দেন এখন কি করবো, আমাদের যে বিন্দুটা আছে বিন্দুটার মান বসিয়ে দেবো। তাহলে বিন্দুটা আমাদের কত ছিল, বিন্দু ছিল আমাদের 2 -1 এবং 2। তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দিলে পাবো আমরা কত, আহ, মানটা তোমরা নিজেরা বসিয়ে নাও। এখান থেকে যে মানটা হবে -4। -4 মানে কি, জিরো থেকে ছোট, যেহেতু জিরো থেকে ডিআইসি অর্থাৎ ডাইভারজেন্স ডি ক্ষেত্রটির মান জিরো থেকে ছোট, তার মানে এটা কি হিসাবে কাজ করবে, গ্রাহক হিসাবে কাজ করবে, এটা উৎস হিসাবে কাজ করবে না। তাহলে এটা নিজেরা করবে, এখানে স্কিপ করা আছে এক লাইন, এখানে এক লাইন স্কিপ। দেন পরেরটা আসি, এখানে কি বলা হয়েছে যে এক স্কেলার ক্ষেত্র। Okay, দেওয়া আছে স্কেলার ক্ষেত্রে এত, একটি ভেক্টর ক্ষেত্রে এত, এবং কি ভেক্টর অপারেন্ড দেওয়াই আছে অলরেডি। তারপরে কি বলা হয়েছে যে ভেক্টর অপারেন্ট ইনটু ডট ভেক্টর ইনটু অপারেন্ট ইনটু ভেক্টর, এখানে মান বের করতে হবে, কিছুই না, জাস্ট এখানে যে তোমাদের মানগুলো দেওয়া আছে, অর্থাৎ এই দুইটার এখানে এইটার শুধু ক্যালকুলেশন করবে, অর্থাৎ প্রথমে ক্রস গুণ করবে, পরবর্তীতে ডট গুণ করবে, তাহলে এটা হয়ে যাবে। এটা তোমরা বাড়ি থেকে করবা। এবং পরে বলা হয়েছে উদ্দীপকের ফাই এর গ্রেডিয়েন্টের কাল শূন্য হবে। তো ফাই কোনটা, ফাই হচ্ছে কি তোমার এইটা, এটার কি করতে হবে, গ্রেডিয়েন্ট করতে হবে। গ্রেডিয়েন্টের মান করে বলছে যে শূন্য হবে কিনা এটা যাচাই করতে হবে। তাহলে শূন্য হবে কিনা যাচাই করবেন, তাহলে আমাদের দেওয়া আছে কি কত, ফাই ইজ ইকুয়াল টু ফাই এক্স ওয়াই জেড। ওকে, তারপরে এখন কি করতে হবে, গ্রেডিয়েন্ট করতে হবে। তো গ্রেডিয়েন্ট করার জন্য কি করতে হবে, ভেক্টর অপারেন্ট ভেক্টর অপারেন্ট ইনটু ফাই। তাহলে ভেক্টর অপারেন্ট আমাদের কি ছিল, আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড ইন্টু ফাই। ওকে, এখন আমাকে কি করতে হবে, ফাই দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে আই ডেল ফাই ডিভাইডেড বাই ডেল এক্স প্লাস জে ডেল ফাই ডিভাইডেড বাই ডেল ওয়াই প্লাস কে ডেল ফাই ডিভাইডেড বাই ডেল জেড। দেন এখন আমাদের কি করতে হবে, যে ভেক্টর অপারেন্টের সাথে ক্রস গুণ করতে হবে, অর্থাৎ গ্রেডিয়েন্টের কাল্ক। ওকে, তাহলে গ্রেডিয়েন্টের কাল্ক কি হবে, ভেক্টর অপারেন্ট ইন ক্রস ভেক্টর অপারেন্ট ইনটু ফাই। ওকে, আমরা এটা অলরেডি আগে বের করেছি, এটার সাথে এখন কি করতে হবে, ক্রস গুণ করতে হবে। তাহলে আই জে কে, আই জে কে, তাহলে আই জে কে এর ক্ষেত্রে কিরকম হবে, তাহলে ডেল ফাই, সরি, ডেল ডিভাইডেড বাই ডেল এক্স ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই ডেল ডিভাইডেড বাই ডেল জেড। ওকে, তারপরে কত আছে, ডেল ফাই ডেল এক্স ডেল ফাই ডেল ওয়াই ডেল ফাই ডিভাইডেড বাই ডেল জেড। ওকে, এখন কি করতে হবে, আগের মতোই আই রাখবো, এই দুইটার গুণ হবে মাইনাস এই দুইটার গুণ, এটা এটা অর্থাৎ ক্রস গুণ যেটা। তাহলে এখান থেকে আমাদের যেটা আসবে, আই ডেল ইন্টু ডেল ওয়াই, সরি ডেল, ডেল ওয়াই ইন্টু
সেকেন্ড ব্র্যাকেট বি ডেল ডেল ফাই ডিভাইডেড বাই ডেল জেড মাইনাস ডেল ডিভাইডেড বাই ডেল জেড, এখান থেকে তোমাদের যেটা আসবে ডেল ফাই ডিভাইডেড বাই ডেল ওয়াই, তারপরে কত হবে এটা শেষ মাইনাস জে, তাহলে এখান থেকে যেটা হবে ডেল ডিভাইডেড বাই ডেল এক্স ডেল ফাই ডিভাইডেড বাই ডেল জেড মাইনাস ডেল ডিভাইডেড বাই ডেল জেড ডেল ফাই ডিভাইডেড বাই ডেল এক্স, সেকেন্ড ব্র্যাকেট শেষ প্লাস কে ডেল ডিভাইডেড বাই ডেল এক্স ডেল ফাই বাই ডেল ওয়াই মাইনাস বাই ডেল ডেল ফাই ডিভাইডেড বাই ডেল এক্স। এইখান থেকে দেখবা যে এইখান থেকে জিরো হয়ে যাচ্ছে, তো জিরো যদি হয়ে যায় তাহলে আই ইন্টু জিরো মাইনাস জে ইন্টু জিরো প্লাস কে ইন্টু জিরো, তাহলে আলটিমেটলি আমাদের কত, অর্থাৎ কিভাবে জিরো দেখো এই দুইটা সেম, এই দুইটাও সেম, এই দুইটা অর্থাৎ জেড ওয়াই জেড ওয়াই, আবার এখানে কত আছে ফাই, এখানে আছে ফাই অর্থাৎ সেম, তাহলে মানে এইটুকু কত জিরো, এটুকু জিরো, এটুকু জিরো, তার মানে আমরা বলতে পারি কি এই যে গ্রেডিয়েন্ট এটার কাল কত শূন্য, সেটাই প্রশ্নে বলা হয়েছিল যে এর গ্রেডিয়েন্ট করতে হবে এবং এর কাল যে শূন্য এটা হবে কিনা, অর্থাৎ এটার যে ভেক্টরটা দেওয়া আছে স্কেলার ক্ষেত্র, এটার যদি আমরা গ্রেডিয়েন্ট করি তার কাল করি তাহলে সেক্ষেত্রে কত পাবো শূন্য পাবো। তো এই তিনটা প্রশ্নই এই ভেক্টর অধ্যায় থেকে একটু ভালোভাবে দেখবো। ওকে, দেন পরের 10 নম্বর চ্যাপ্টারে আসি আমরা আদর্শ গ্যাসের যে গতিশক্তি। এখানে যে কোশ্চেনটা দেওয়া ছিল, কোশ্চেনটা একটু পড়ো। কোশ্চেনটা দেওয়া ছিল যে তোমাদের আহ, ল- ল- লবণাক্ত কোনো হ্রদের তলদেশে থেকে পানির উপরিতলে উঠে আসায় বুদবুদের ব্যাস 3 গুণ হল, অর্থাৎ মনে করো একটা হ্রদ আছে, যেটা বলা হয়েছে এর তলদেশ থেকে কি আছে একটা বুদবুদ উপরে চলে আসছে, তো এখন বলা হয়েছে উপরে উঠে আসায় এর আয়তন 3 গুণ ব্যাস 3 গুণ হয়ে গেছে। তো বুদবুদের ব্যাস প্রথম অবস্থায় যদি আমাদের এখানে থাকে ডি, তাহলে এখানে হয়ে গেছে কত 3D, এটা প্রথম অবস্থায়। তাহলে এখানে আমরা প্রথম অবস্থায় আয়তন ধরি V1, এটা V2, তাহলে প্রথম অবস্থায় আমাদের V1 ছিল, পরবর্তীতে ব্যাস কত হয়ে গেছে 3D হয়ে গেছে। তারপরে বলা হয়েছে কি যে লবণাক্ত পানির ঘনত্ব এত এবং অর্থাৎ রো 10 এত কেজি মিটার পার কিউব, আর ওটা ওকে কেজি মিটার পার কিউব, ওগুলোর মান দেওয়া আছে। দেন বলা হয়েছে হ্রদের ভূপৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ এত, ভূপৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ আমরা পি এ ধরলাম, তো এটার ক্ষেত্রে আমরা পি এ কত পি ওয়ান বা আচ্ছা পি এ ধরলাম সমস্যা নেই, এটা তোমরা মনে করো যে এটা আছে কত হ্রদের যেটা, এটা আছে 10⁵ প্যাসকেল। ওকে, এটা আমরা 2 ধরতে পারি বা নিচ থেকে আসা সমস্যা নেই, যেহেতু হ্রদের পৃষ্ঠটা এটা এখানে আছে, তার মানে আমরা নিচ থেকেও পড়ে যাচ্ছে, এটা 2 ধরতে পারি। ওকে, তাহলে আমাদের দেখো যেহেতু নিচ থেকে উপরে আসছে বুদবুদ, তার মানে আমাদের যেহেতু ব্যাস 3 গুণ হয়ে গেছে, তাহলে আয়তনের কি হবে পরিবর্তন হবে, তো আয়তনের যেহেতু পরিবর্তন হবে আমরা আয়তনটা আগে বের করি। আমরা আয়তনের সূত্র জানি v is equal to 4/3 পাই আর কিউব বা ডি কিউব, যেহেতু এখানে আমাদের ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধের সাথে ইয়ার সম্পর্ক বা আয়তনের সম্পর্ক বর্গমূলের সমানুপাতিক। তো এখানে আমাদের দেখো তাহলে ভি ইকুয়াল টু কত হবে 4/3 পাই ডি কিউব ডিভাইডেড বাই অর্ধেক, মানে কত অর্ধেক, অর্থাৎ ব্যাসার্ধ কি ব্যাসের অর্ধেক
তাহলে সেক্ষেত্রে ওখানেও উপরেও কিউব হবে নিচেও কিউব, তার মানে 2 কে কিউব করলে কত হবে? 8 হবে। তাহলে আমাদের এই আয়তন আর ব্যাসের মধ্যে সম্পর্ক বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ ভি ইজ প্রপোর্শনাল বি কিউব। তাহলে আমাদের ভি টু ডিভাইডেড বাই ভি ওয়ান, তাহলে এখানে কত হবে? ডি2 ডিভাইডেড বাই ডি ওয়ান, তাহলে এটারও কি হবে? কিউব হবে। তাহলে ডি2 কত হয়ে গেছে? 3D। তাহলে 3D/ডি, তাহলে ডি কাটা গেলে কত হবে আমাদের? এখানে কিউব, অর্থাৎ 27 গুণ। অর্থাৎ নিচ থেকে উপরে যখন যাবে তখন আয়তনটা কত গুণ হয়ে যাবে? 27 গুণ হয়ে যাবে। 27 ওকে। দেন এখন কি বলা হয়েছে যে হ্রদের গভীরতা নির্ণয় করতে হবে। তো আমরা ধরি হ্রদের যে গভীরতা এটা এইচ। ওকে, তাহলে আমাদের নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। তাহলে নিচ থেকে যদি উপরের দিকে যায় তাহলে আমরা নিচে সবগুলো 1 ধরলাম। তাহলে এটার আমাদের এখানে যে চাপ সেটা ধরলাম 1, উপরের চাপ ধরলাম আমরা P2। তাহলে P1 যেহেতু তাপমাত্রা আহ, একই, তাহলে তাপমাত্রা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে বয়েলের সূত্র। তাহলে P1V1 = P2V2। তাহলে দেখো নিচের যে চাপটা হবে সেই চাপটা কি? উপরের চাপের কত বেশি? এইচ রোজি বেশি। তাহলে এইচ রোজি যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে মোট চাপ কত হবে? P2 প্লাস এইচ রো জি। অর্থাৎ নিচে যে চাপটা পানির এইচ গভীরতায় যে চাপটা হয় সেটা ভূপৃষ্ঠের যে চাপ থাকে তার থেকে কত বেশি? এইচ রো জি ইজ ইন্টু ভি ওয়ান। অর্থাৎ ভি ওয়ান আমরা সবাই ভি ধরছি, ভি ওয়ান সমান ভি। ওকে, এটা ভি ইজ ইকুয়াল টু, দেখো P2, তাহলে P2 আর ভি টু, যেটা ভি2 কত হবে? এটা হচ্ছে গিয়ে প্রথম অবস্থায় অর্থাৎ নিচের কত গুণ বেশি, কত গুণ? 27 গুণ। তাহলে ভিবি কাটতে পারি। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত হবে? যে P2 প্লাস এইচ রো জি ইজ ইকুয়াল টু 27 P2। ওকে, এখান থেকে আমাদের বের করতে হবে কি? এইচ বের করতে হবে। তো এইচ যদি আমরা বের করতে চাই তাহলে কত হবে? এইচ ইজ ইকুয়াল টু, তাহলে 26 P2/রো জি। ওকে, 26 ইন্টু 26 ইন্টু P2। P2 উপরে আমাদের ভূপৃষ্ঠে কত ছিল? 10⁵ ডিভাইডেড বাই কত? রো আছে আমাদের 1020 ইন্টু জি এর মান 9.8। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো আমরা? 226 260 দশমিক 260.1 104 এত মিটার। অর্থাৎ নদীর যে হ্রদের যে গভীরতা ছিল এটা হবে বা এত মিটার। ওকে, দেন এখন বলা হয়েছে কি যে উদ্দীপকের হ্রদটি মিঠা পানির হলে হ্রদের গভীরতার তারতম্য হবে কিনা। অর্থাৎ এটা আমাদের লবণাক্ত পানি ছিল, লবণাক্ত। এখানে দেখো লেখা আছে যে লবণাক্ত পানি। আর মিঠা পানির ঘনত্ব কত? মিঠা পানির ঘনত্ব 1000 কেজি/মিটার কিউব। তো সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এই গভীরতাটা কত হয় এটা নির্ণয় করতে হবে। ওকে, দেন আসি। তাহলে আমাদের ঘ নম্বর কোশ্চেন। তাহলে আমাদের সেম, তাহলে আমরা লবণাক্তর ক্ষেত্রে H1 কত, মানে গভীরতা কত পাইছি ওটা আমরা H1 ধরলাম 260.104 এত মিটার, এটা 1। আর মিঠা পানির জন্য আমরা H ধরলাম H2, এটা আমাদের বের করতে হবে। তাহলে সেম আগের মতোই, তাহলে P1 P P1 V1 P2 V2। ওকে, তাহলে P1 কত হবে? P2 প্লাস এইচ রো জি ইন্টু ভি। আর এখান থেকে আমাদের এইচটা আমরা 2 ধরলাম, দেন P2, আর এটা কত হবে? 27 ভি। ওকে, তাহলে P2 প্লাস H2 রো জি, আর এখানে কত হবে আমাদের? 27 P2। ওকে, তাহলে আমাদের H2 বের করতে হবে। H2 বের করলে তাহলে কত হবে? 26 26 P2/রো জি। তাহলে 26 ইন্টু 10⁵, দেন রো। এখানে পানির ঘনত্ব কত হবে? যেহেতু মিঠা পানি তাহলে 1000।
1000 ইন্টু 9.8। তাহলে এখানে আমাদের যেটা আসবে ক্যালকুলেশন করে 265.306 মিটার। অর্থাৎ এটা যদি আমাদের কি হতো, মিঠা পানি হতো, তাহলে সেই ক্ষেত্রে গভীরতাটা কত হতো? 265 এত। তাহলে এখন পরিবর্তনটা বের করব। তাহলে গভীরতার পরিবর্তন হবে 265.3 এত মাইনাস 260.104 এত মিটার। তাহলে এখান থেকে আমাদের যেটা আসবে 5.202 এত মিটার। এটুকু আমাদের অ্যান্সার। কিছুই না, আগেরটার মতোই করছি, শুধু এখানে পানির যে ঘনত্বটা অর্থাৎ রোর মানটা, এটা পানির ক্ষেত্রে হবে 1000। তারপরে আমরা এইচ বের করছি এবং এইচ বের করে দুইটার তুলনা করে দিয়েছি। ওকে, তারপর একটা সুন্দর কোশ্চেন ছিল, এটা এবার আসার সম্ভাবনা আছে অনেক। বলছে কোনো একদিন কক্সবাজার আর হাইগোমিটার শুষ্ক এবং আর্দ্র। হ্যাঁ, কোনো একদিন কক্সবাজারে হাইগোমিটারে শুষ্ক এবং আর্দ্র বাল্ব থার্মোমিটারে পার্থক্য কত আছে? এত ডিগ্রি এবং এত ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে যথাক্রমে এত এত পাওয়া যাবে। অর্থাৎ দুইটা স্থান দেওয়া আছে, চট্টগ্রাম এবং কক্সবাজার। তারপরে গোলাইছড়ের ধ্রুবক দেওয়া আছে এত এত তাপমাত্রা এবং সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমাদের বলা হয়েছে যে চট্টগ্রামে শিশিরাঙ্ক নির্ণয় করো। তো শিশিরাঙ্ক নির্ণয়ের সূত্র আমরা জানি, শিশিরাঙ্ক মানে টেম্পারেচার। তাহলে এটার গ নির্ণয়। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে? থিটা ওয়ান গ নম্বর। তাহলে থিটা ইজ ইকুয়াল টু থিটা ওয়ান মাইনাস গোলাইছড়ের ধ্রুবক থিটা ওয়ান মাইনাস থিটা টু। ওকে, আমাদের কার জন্য বের করতে হবে? এটা আমাদের চট্টগ্রামের জন্য বের করতে হবে। তো চট্টগ্রামের জন্য আমাদের শুষ্ক, দেখো এই যে শুষ্ক টেম্পারেচার কত আছে, সরি এটা চট্টগ্রামের জন্য শুষ্ক আসে 31.5 এবং আর্দ্র কত আছে? আর্দ্র আছে 21 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 31.5 মাইনাস ডি এর মান। দেখো ডি এর মান নিতে হবে কোনটা? ডি এর মান হবে আমাদের 30.5 এর জন্য, দেখো দেওয়া আছে। এই অর্থাৎ এই যে কক্সবাজার এবং চট্টগ্রামের বায়ুর গলনস্তরের ধ্রুবকের মান কত? 1.62। এটা আমাদের কার জন্য? এটা চট্টগ্রামের জন্য। তাহলে 1.62 35.5 মাইনাস, সরি এটা 31.5 মাইনাস। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো 14.49 এত ডিগ্রি সেলসিয়াস। এটা আমাদের গ নম্বরে। তাহলে কি মনে রাখবো? থিটা ইজ ইকুয়াল টু থিটা ওয়ান মাইনাস জি ইন্টু গ্লাইসারের ধ্রুবক থিটা ওয়ান মাইনাস থিটা টু। থিটা ওয়ান কি? এটা হাইগ্রোমিটারের শুষ্ক টেম্পারেচার, আর থিটা টু এটা হাইগ্রোমিটারের আর্দ্র বাল্ব থার্মোমিটারের যে পার্ট। এখন ঘ নম্বর কোশ্চেন। ওকে, বলা হচ্ছে যে উক্ত দিনে কোথায় অধিকতর আরম্ভ হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করে। তাহলে এখন আমাদের কি করতে হবে? দুইটার আর্দ্রতা বের করতে হবে এবং আর্দ্রতা বের করার মাধ্যমে আমাদের কি করতে হবে? দুইটার ক্ষেত্রে দেখাতে হবে যে কোথায় বেশি আরম্ভ হবে। তাহলে দেখো এই একটা কোশ্চেন করলেই দুইটা মানে হয়ে যাবে অধ্যায়টা। ওকে, তাহলে আমরা এটা বের করছিলাম চট্টগ্রামের জন্য। চট্টগ্রামের জন্য এখন আমাদের বের করতে হবে কক্সবাজারের জন্য।
তো কক্সবাজারের জন্য আমাদের আহ, শিশির অঙ্ক থিটা ওয়ান মাইনাস জি ওয়ান মাইনাস থিটা টু। তো ইয়ার জন্য কত ছিল? তো তোমাদের 28.5, 28.5 মাইনাস এলআইসারের ধ্রুবক ছিল 1.66, 1.66, 28.5 মাইনাস কত তোমাদের 19 মাইনাস, এখানে কত আসবে? এখানে আসবে 12.73 ওকে, এখন আমরা পরবর্তীতে যেগুলো বের করব, আর্দ্রতা বের করতে হবে। Okay, তাহলে আমরা প্রথমে চট্টগ্রামের জন্য আসি। তো চট্টগ্রামের ক্ষেত্রে দেখো, এখানে আমাদের আহ, দেওয়া আছে কত? দেওয়া আছে যে 31.5, 31.5, বাট এখানে আমাদের এই এই দুইটার দিকে খেয়াল করো। এখানে আমাদের দেওয়া আছে 31.5 ডিগ্রি সেলসিয়াস, বাট এখানে আছে কত? 30 এবং 32, এই দুইটার মধ্যে সম্পৃক্ত বাষ্পচাপটা আছে, কিন্তু 31 ডিগ্রি সেলসিয়াসে আমাদের সম্পৃক্ত বাষ্পচাপ নেই। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে এই দুইটার পার্থক্য বের করতে হবে। তাহলে আমাদের আছে আর কি কি তাই লিখে নেওয়া, তাহলে সুবিধা হবে। উম, উম, 12, 12তে কত আছে? 12তে আছে আমাদের 10 পয়েন্ট এত, দেন কত আছে? 14তে আছে আমাদের 11.99, 16তে আছে 13.63, 28-এ আছে 28.35, 30-এ আছে 35, সরি, 30-এ আছে 31.83, না, ওকে, দেখো তাহলে আমাদের কি করতে হবে? যে এখানে আছে আমাদের 31.5, বাট আমাদের এখানে 30 আর 32 আছে, তাহলে এখান থেকে কি করতে হবে? দুইটার পার্থক্য করে এখান থেকে আমাদের 31.5 বের করতে হবে। তাহলে আমার 2 ডিগ্রি পার্থক্য, এটা কত আসবে সম্পৃক্ত বাষ্পচাপ? 2 ডিগ্রিতে তোমাদের পার্থক্য যেটা আসবে 35.63 মাইনাস 31.83, তাহলে এখানে কত আসবে আমাদের? 3.83 মিলিমিটার মার্কারি। এখানে তোমরা ওকে, দেন তারপর আমাদের কি করতে হবে? বের করতে হবে যে 30 আর এখানে 31.5, তাহলে কত? 1.5 এ, তাহলে আমাদের 2 ডিগ্রিতে হবে এত, তাহলে 1.5 এ কত? একবার আমরা এখান থেকে ক্যালকুলেশন করে নেব। তাহলে আমাদের 31.5 হবে যে 30 আছে কত? 31 পয়েন্ট, 30 আছে 31.83 প্লাস, তারপরে আমাদের বের করতে হবে কোথায়? সরি, 3, অর্থাৎ এই যে পরিবর্তনটা 3.83, তারপর আমাদের কত পার্থক্য? 1.5,
1.5 নিচে দিতে হবে কত, কত ডিগ্রি পার্থক্যের জন্য 2 ডিগ্রি পার্থক্যের জন্য এত পেয়েছিলাম, আমাদের বের করতে হবে কত 1.5 এ, আর 2 ডিগ্রি পার্থক্য এত করলাম, আর 30-এ কত ছিল, এত ছিল। এটার ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে তোমার 34.7025 এটা আমাদের কত F1, অর্থাৎ 31.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। তারপরে দেখো এখানে আমাদের আছে কত, উম, এখন বের করতে হবে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ আহ, এর জন্য। এটা আছে আমাদের 14.49। এখানে আমাদের আছে কত 14 দশমিক, তার মানে এই দুটার মধ্যে আমাদের কি করতে হবে, পার্থক্য নির্ণয় করতে হবে। তো এই দুইটার মধ্যে পার্থক্য যদি নির্ণয় করি তাহলে আমাদের পার্থক্যটা কত আসবে, এই দুইটার মধ্যে পার্থক্য অর্থাৎ 13.99 মাইনাস 11.99, সরি 13.63, 13.63। তাহলে এখানে যে পার্থক্যটা আসবে 1.64 এত মিলিমিটার মার্কারি পাবে। তাহলে এইটার মতো সেম আমাদের F1 বের করতে হবে। তাহলে F1 কত আছে এখানে, আহ, আমাদের 14 দশমিক বের করতে হবে 49-এ। তাহলে 14-তে কত ছিল 1.99 প্লাস কত ডিগ্রিতে পার্থক্য, 2 ডিগ্রিতে পার্থক্য, কত পার্থক্য 1.64। আমাদের বের করতে হবে কত রে 0.49, যাতে আমাদের 14 এখানে বসিয়ে দিছি। আর কত আছে 0.49 এর জন্য কত 0.49 এটার জন্য। এটা আমরা ক্যালকুলেশন করলে যেটা পাবো, এটা পাবো আমরা 12 দশমিক 3918 এত মিলিমিটার মার্কারি পাবো। তাহলে আমরা চট্টগ্রামের জন্য এফ বের করতে পারি, আর বের করতে পারি এখন। তাহলে চট্টগ্রামের জন্য আর বের হবে R1 ইজ ইকুয়াল টু বড় হাতের এফ ডিভাইডেড বাই, সরি, ছোট হাতের, অর্থাৎ ছোট হাতের এফ 1 ডিভাইডেড বাই বড় হাতের এফ 1 ইন্টু 100%। তাহলে এখান থেকে আমরা যে ক্যালকুলেশন করি তাহলে এই যে F1 আর F বড় হাতের F, অর্থাৎ দুইটা মান যদি বসিয়ে দিই তাহলে আপেক্ষিক আর্দ্রতা আমরা যেটা পাবো 35.71, 35.71%। ওকে, এটা আমাদের চট্টগ্রামের জন্য বের হলো। সেম নিয়মে আমরা কক্সবাজারের জন্য বের করব। তো কক্সবাজারের জন্য যদি বের করতে চাই তাহলে কি করতে হবে আমাদের, প্রথমে দেখো এখানে আসছে কত আমাদের থিটা, অর্থাৎ শিশিরাঙ্ক টেম্পারেচার কত 12.73। তাহলে এখানে আমাদের আছে কত 12, বাট আমাদের 12.73 লাগবে। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য করব, তারপরে 0.73 জন্য, অর্থাৎ 2 ডিগ্রির পার্থক্যের জন্য এত, আর 0.73 জন্য পার্থক্য এত। সেম এরকম ভাবে F1 বের, F2 বড় হাতের F ছোট হাতের F2 বের হবে। আবার আর থিটা 1 ছিল কত 28.5, এখানে আছে কত 28 দশমিক। তাহলে আমরা এই দুইটার মধ্যে পার্থক্য বের করব, 2 ডিগ্রির জন্য পার্থক্য এত, 0.5 এর জন্য পার্থক্য এত। তারপরে আমরা এখান থেকে যেটা আর1 এটা তোমরা আর2 নিজেরা বের করবা, এইচডব্লিউ, এবং এটার যে মানটা বের হয়েছিল এটার মান তোমাদের বের হয়েছিল 37.84%। তো এখন আমাদের এই দুইটার মধ্যে তুলনা করতে হবে, যেহেতু আমাদের কি R1 লেস দেন R2, তার মানে চট্টগ্রামের আপেক্ষিক আর্দ্রতা কক্সবাজারের আপেক্ষিক আর্দ্রতা থেকে কম। তার মানে কক্সবাজারের আপেক্ষিক আর্দ্রতা আদর্শ মানের কাছাকাছি, অর্থাৎ আদর্শ মান কত আমাদের 40 থেকে 50, এটা আমাদের আদর্শ মান। তো এই আদর্শ মানের কাছাকাছি, তাই বলতে পারি কক্সবাজারে বেশি আরামবাদ হবে, অর্থাৎ এটা আমাদের আরামবাদ হবে। ওকে, কোশ্চেনটা বড় ছিল এবং তোমাদের এই আর্দ্রতা সম্পর্কে এবার হয়তো কোশ্চেন থাকতে পারে ইনশাল্লাহ। দেন তারপরে একটা কোশ্চেন ছিল, এটা তোমাদের ভালো একটা কোশ্চেন, এবং এটাও বলতে পারো যে একটা আসার মতো কোশ্চেন। ওকে, এখানে কোশ্চেনটা পড়ো।
ওকে, দেখো এখানে বলা হয়েছে যে পদার্থবিজ্ঞান গবেষণাগারে আহ, একজন শিক্ষার্থী এত মিটার কিউব আয়তনের 4 গ্রাম অক্সিজেনকে এত আম, মিলি মার্কারি পারদ এবং এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে এসটিপিতে রূপান্তর করল। পরীক্ষা শেষে শিক্ষক মন্তব্য করলেন, গ্যাসের আয়তন এবং গড় বর্গবেগের বর্গমূল উভয়ই হ্রাস পায়। অক্সিজেনের আণবিক ভর এত এবং সার্বজনীন গ্যাস ধ্রুবক এত। তো এখানে আমাদের প্রথম আলোচে প্রাথমিক অবস্থায় অক্সিজেনের গতিশক্তি নির্ণয় করো। তো গতিশক্তির যে সূত্র এটা আমরা জানি কি, ইকুয়াল টু 3/2 এন আর টি। তো 3/2 এন আর টি যদি হয় তাহলে দেখো 3/2 এন, এন মানে আমাদের কি ডাব্লিউ/এম, ডাব্লিউ কত আছে 4 গ্রাম, তাহলে 4/এম, তাহলে 4 এম কত আছে, অক্সিজেনের আণবিক ভর কত 32 ইন্টু আর, আর আমাদের কত হবে এসটিপিতে, এসটিপিতে আর এর যে মান এটা আমাদের 8.314 জুল পার মোল পার কেলভিন, 8.314 জুল পার মোল পার কেলভিন, এবং টেম্পারেচার আছে কত 27 ডিগ্রি সেলসিয়াস। 27 মানে কত 300 কেলভিন, অবশ্যই কেলভিনে নিতে হবে। ওকে, তাহলে এখান থেকে যে ক্যালকুলেশনটা করব, ক্যালকুলেশন করলে আমাদের যে মানটা আসবে এই মানটা তোমাদের লিখে দেই। ওকে, এত এত 47467.4 এত জুল, এই আমাদের গ নম্বরের অপশন। ওকে, দেন বলা হয়েছে কি যে আহ, অধ্যাপকের শিক্ষকের মন্তব্য সঠিক ছিল কিনা। কি বলা হয়েছে যে রূপান্তর শেষ করলো এবং সে পরীক্ষা শেষে মন্তব্য করলেন, গ্যাসের আয়তন এবং গড় বর্গবেগের বর্গমূল উভয়ই কি পায় হ্রাস পায়। এখন লিখতে হবে তাহলে। দেখো প্রাথমিক অবস্থায় আয়তন কত, প্রাথমিক অবস্থায় আহ, এবং প্রাথমিক অবস্থায় কত ডিগ্রি, 27 ডিগ্রি সেলসিয়াস। এখানে আমরা সিআরএমএস বের করবো। তাহলে ঘ নম্বর, এই যেখানে বলা হয়েছে বর্গবেগের বর্গমূল, তাহলে সিআরএমএস প্রাথমিক অবস্থায় সিআরএমএস 1, সিআরএমএস এর সূত্র কি 3RT/M। 1 দিলাম আমরা, তাহলে এখান থেকে মানটা যদি আমরা বসাই 3, আর এর মান যেটা আমাদের হবে কত 8.314, আর প্রথমে হচ্ছে টেম্পারেচার ছিল কত 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা হবে কত 300 কেলভিন। দেন আমাদের অক্সিজেনের আণবিক ভর করে কত 32 গ্রাম, বাট এটা আমাদের যেহেতু এসআই তাহলে অবশ্যই কি করতে হবে, এটা কেজিতে নিতে হবে। তাহলে এটা কত হবে 32 ইন্টু 10⁻³ এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো 483.44 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। এখন বলা হয়েছিল কি যে এসটিপিতে রূপান্তর করলো, তো এসটিপিতে যদি রূপান্তর করে তাহলে সেই ক্ষেত্রে আমাদের আয়তনটা দেওয়া ছিল প্রথম অবস্থায়, পরবর্তীতে বের করতে হবে। এসটিপিতে আমাদের তাপমাত্রা কত, এসটিপিতে টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রাথমিক অবস্থায় যেটা ছিল এটা আমাদের ওকে, তাহলে P1V1/T1, P2V2/T, তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে V2টা বের করতে হবে। V2 বের করার জন্য আমাদের কি হবে P1V1/T1 ইন্টু P2 তাহলে এখান থেকে মানটা বের করি আমরা, তাহলে V2 কত হবে, V2 হবে আমাদের P1, P1 যেটা ছিল, P1 প্রথম অবস্থায় ছিল কত 0.62 মোল,
এটা যেটা ছিল ওটা আমরা মিলিমিটার মার্কারি পারদে নিয়ে দিই। আম, তাহলে মিলিমিটার মার্কারিতে যদি নিয়ে যাই P1 সমান আমাদের 0.62 mAc, তাহলে এটা আমরা মিলিমিটার মার্কারিতে পারদে নিয়ে গেলে 1000 দ্বারা গুণ করতে হবে। 620 620 মিলিমিটার মার্কারি পারদ। ওকে, এটা আমরা মান বসিয়ে দিই। তাহলে কত হবে? 620 ইন্টু প্রথম অবস্থায় যে আহ, আয়তন ছিল, অবস্থার আয়তন ছিল আমাদের প্রথম অবস্থায় দেখো আয়তনটা দেওয়া আছে এই যে 6.2 ইন্টু 10⁻⁻7, তাহলে 6.2 ইন্টু 10⁻⁻7 ডিভাইডেড বাই আমাদের বসাতে হবে প্রাথমিক অবস্থায় টেম্পারেচার 300°C 27°C, তাহলে এটা আমাকে কেলভিনে নিতে হবে। তাহলে 300 ইন্টু, দেখো এটুকুর মান বসানো আছে, তাহলে এইটুকু বসাই। টি টু কত হবে? 0°C, তার মানে কত? 273 এবং এসটিপিতে আদর্শ গ্যাসের যে চাপ, এসটিপিতে যে চাপ সেটা কত হবে? 760 760 মিলিমিটার মার্কারি পার, 760। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পরে পাবো 4.6 ইন্টু 10⁻⁻7 মিটার কিউব, আয়তনে একক কিউব। দেন এখানে আমাদের কি বের করতে হবে? আবার এখান থেকে আরএমএস, অর্থাৎ এসটিপিতে আরএমএস বের করতে হবে। সি আরএমএস 2 রুট ওভার 3RT ডিভাইডেড বাই এম। তো দেখো 3 আর 8.314 ইন্টু এসটিপিতে যে টেম্পারেচার 0°C, সেটা কেলভিনে নিতে হবে 273 ডিভাইডেড বাই 32, যেহেতু অক্সিজেন, তো 10⁻⁻3। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হবে 461.177 মিটার পার সেকেন্ড। তখন এসটিপিতে নেওয়া হলো, টেম্পারেচার কমানো হয়েছে, তো টেম্পারেচার কমানোর কারণে কি হয়েছে যে সিআরএমএস বেগ কি হয়েছে? দেখো প্রথম অবস্থায় সিআরএমএস বেগ কত ছিল? 83, অর্থাৎ 483, আর এখন কত? 461। তার মানে অবশ্যই টেম্পারেচার কমানোর কারণে সিআরএমএস বেগ হ্রাস পেয়েছে। এবং আয়তন, দেখো আয়তন প্রথম অবস্থায় কত ছিল? 6.2 ইন্টু 10⁻⁻7, আর এখন কত হয়েছে? 4.6 ইন্টু 10⁻⁻7, অর্থাৎ আয়তন হ্রাস পেয়েছে, কিন্তু হ্যাঁ আয়তনও হ্রাস পেয়েছে এবং সিআরএমএস বেগ দুইটাই, সিআরএমএস বেগও হ্রাস পেয়েছে। তো এটাই বলা হয়েছে পরীক্ষা শেষে গ্যাসের আয়তন এবং ভর বর্গমূল উভয় কি পাবে? হ্রাস পাবে। তো এটাই উদ্দীপকে বলা হয়েছে, উভয় হ্রাস পেয়েছে। তো এটাই ছিল। এখন এই কোশ্চেন গুলো তোমরা একটু সলভ করবে আশা করি। দ্বিতীয় অধ্যায় ভেক্টর এবং আদর্শ গ্যাসের গতিশক্তি, আদর্শ গ্যাস এগুলো সম্পর্কে তোমরা প্রথম এবং দশম অধ্যায় থেকে ভালোভাবে উত্তর দিতে পারবে।